আচ্ছা, তো আজকে আমরা শুরু করি। তো গতদিন আমরা দেখে আসছিলাম হচ্ছে সিরিজ ডিসি জেনারেটরের টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্স পর্যন্ত, অর্থাৎ এই দুইটা গ্রাফ আমরা দেখে আসছিলাম। আমি জাস্ট এই গ্রাফটা এক্সপ্লেন করেছিলাম যে যদি আমি লাইন কারেন্ট কে ভ্যারি করি এবং লাইন কারেন্ট ভ্যারি করে টার্মিনাল ভোল্টেজ বের করি একটা সিরিজ ডিসি মোটরের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তার ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম হবে সেটা আমরা গতদিন শেষে দেখে আসছিলাম। তো আজকে আমরা আচ্ছা এই কার্ভটাও মানে মোটামুটি এটার মতোই কার্ভ, খালি এখানে এক্সট্রা আর্মেচার রিঅ্যাকশন যদি অ্যাড হয় তাহলে কি হবে সেটা দেখানো হয়েছে। তো আমরা জানি যে আর্মেচার রিঅ্যাকশন ইউজুয়ালি ফ্লাক্সকে উইকেন করে, আর ফ্লাক্স উইকেন করলে আমাদের ইন্টারনাল জেনারেটেড যে ভোল্টেজটা সেটা উইকেন হয়ে যাবে, সেটা রিডিউসড হয়ে যাবে, যার কারণে টার্মিনাল ভোল্টেজটাও আলটিমেটলি আমাদের অনেক কমে যাবে। কারণ টার্মিনাল ভোল্টেজটার ইকুয়েশনই হচ্ছে VT is equals to internal generated voltage minus the drop across the resistances। এজন্য যদি এই টা কমে যায় ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ, তাহলে ভিটিটাও অনেক কমে যাবে এবং কমে ইউজুয়ালি জিরো হয়ে যায়। ঠিক আছে, যদি আর্মেচার রিঅ্যাকশন থাকে সিরিজ ডিসি জেনারেটরে। তো আজকে আমরা শুরু করব হচ্ছে কম্পাউন্ডেড ডিসি জেনারেটর। কম্পাউন্ডেড ডিসি জেনারেটর কথাটা অর্থ হচ্ছে যে ডিসি জেনারেটরে আমার সিরিজ এবং শান্ট দুইটা কনফিগারেশন একসাথে থাকে। ঠিক আছে, এখন এই কনস্ট্রাকশনাল ডায়াগ্রামটা থেকে ভয় পাওয়ার কিছু নাই। আমরা ফার্স্টে সার্কিট দেখবো, সার্কিট দেখে তারপর এই কনস্ট্রাকশনে আমরা আসবো, তাহলে জিনিসটা বুঝতে অনেক সহজ হবে আমাদের জন্য। তো ফার্স্টে কম্পাউন্ডেড ডিসি জেনারেটর দুই ধরনের, একটা হচ্ছে কিউমুলেটিভলি কম্পাউন্ডেড আর একটা হচ্ছে ডিফারেন্সিয়ালি কম্পাউন্ডেড। তো আমরা ফার্স্টে কিউমুলেটিভটা দেখবো। তো আমরা ফার্স্টে ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখি, তাহলে আমাদের জন্য বোঝাটা সহজ হবে। তো যেটা আমি বলছিলাম যে একটা কম্পাউন্ডেড ডিসি জেনারেটরে সিরিজ এবং শান্ট দুইটা কনফিগারেশন একসাথে থাকবে। তো এখানে ফিগার দেখে বোঝা যাচ্ছে আমার এখানে দুইটা ফিল্ড কয়েল, একটা হচ্ছে আমার শান্ট ফিল্ড কয়েল, যেটা এই টার্মিনাল যে পয়েন্ট গুলো টার্মিনাল পয়েন্টের অ্যাক্রসে একটা শান্ট ফিল্ড কয়েল লাগানো আছে, আর একটা হচ্ছে সিরিজ ফিল্ড কয়েল যেটা আরএস এবং এলএস তে দেখানো হচ্ছে। এই সিরিজ ফিল্ড কয়েলটা আবার আর্মেচারের সাথে সিরিজে কানেক্টেড, আর এই আরএফ এবং এলএফ এটা হচ্ছে শান্ট ফিল্ড কয়েল, এটা হচ্ছে আমার সিরিজ ফিল্ড কয়েল এবং আর্মেচার রেজিস্ট্যান্সের সাথে প্যারালালে কানেক্টেড বলা যায়। তো এভাবে আমি শান্ট ফিল্ড কয়েল এবং সিরিজ ফিল্ড কয়েল দুইটা কয়েলকে একসাথে একটা জেনারেটর ইউজ করছি, এজন্য এটাকে বলে কম্পাউন্ডেড ডিসি জেনারেটর। তো এই জিনিসটারই যদি আমি এখন কনস্ট্রাকশন ডায়াগ্রামটা বোঝার চেষ্টা করি, তাহলে আগে যত কনস্ট্রাকশন ডায়াগ্রাম আমরা দেখে আসছিলাম সেখানে আমাদের একটা ফিল্ড কয়েল ছিল। সেই ফিল্ড কয়েলটা হচ্ছে, আমি যদি অ্যানোটেট করে দেখাই, আচ্ছা সেই ফিল্ড কয়েল হচ্ছে যে এইটা, আমরা শুধুমাত্র এই ফিল্ড কয়েলটা দেখে আসছিলাম। ঠিক আছে, এখন যেটা হচ্ছে আমার একটা এক্সট্রা পেয়ার অফ ফিল্ড কয়েল এখানে চলে আসছে। ঠিক আছে, অর্থাৎ এই যে আমরা কনভেনশনাল যে ফিল্ড কয়েল দেখে আসছিলাম তার সাথেও আমরা আরো এক্সট্রা ফিল্ড কয়েল এখানে অ্যাড করছি। কেন অ্যাড করছি? কারণ এখন আমার শান্ট সিরিজ দুই কনফিগারেশনে ফিল্ডকে কানেক্ট করতে হচ্ছে এজন্য। তো যেটা দেখতে পাচ্ছি যে দুইটা মানে যে ফিল্ড কয়েলটা আমি মার্ক করে রেখেছি ব্লু কালার দিয়ে, তারা এখানে কিন্তু অ্যাকচুয়ালি শান্টে কানেক্টেড। ঠিক আছে, কিভাবে বুঝলাম শান্টে কানেক্টেড? আচ্ছা এটা একটু মানে আমরা স্টেপ বাই স্টেপ অ্যানালাইসিস করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের এই আইএল যেটা আমাদের লোড কারেন্ট, ঠিক আছে, বা লাইন কারেন্ট, সেটা আমার কোথা থেকে আসে? সেটা আসে আর্মেচার কারেন্ট থেকে। আর্মেচার কারেন্টটা এসে দুই ভাগে ভাগ হয়, ফিল্ড কারেন্ট আর লাইন কারেন্ট। তাহলে আমার এই ফিগারেও কনস্ট্রাকশনাল ডায়াগ্রামেও দেখা যাবে যে আমার টোটাল যে আর্মেচার কারেন্টটা সেটা এসে, আচ্ছা এখানে একটু কনফিগারেশনের সমস্যা, আচ্ছা আচ্ছা এখানে একটা প্রবলেম হচ্ছে, এখানে মানে ডিরেকশনটা একটু ঠিক করে না, ডিরেকশনটা ঠিক করতে হবে। বাট জিনিসটা এরকমই হবে যে আর্মেচার কারেন্ট এখানে আসবে, এসে এই ফিল্ড কারেন্টের দিকটা ঠিক হয় না, এটা জাস্ট মানে চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা এটা জাস্ট অপোজিট সাইড হবে। ঠিক আছে, এটা আমি যদি অ্যানোটেট করে দেখাই, এই ফিল্ড কারেন্ট এটা হবে অপোজিট সাইড। ঠিক আছে, আর বাকি লাইন কারেন্টটা ইলেকট্রিক্যাল লোডে যাবে। সিমিলারলি যদি এই জিনিসটা আমি নিচের দিকে চিন্তা করি, মানে যদি নেগেটিভ টার্মিনাল থেকে চিন্তা করি, নেগেটিভ টার্মিনাল থেকে লাইন কারেন্ট আবার ভিতরের দিকে আসবে, এসে সেটা আবার ফিল্ড কারেন্টের সাথে অ্যাড হয়ে আর্মেচার কারেন্ট হয়ে আবার আর্মেচারে চলে যাবে।
তো এই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাইন কারেন্টটা ফার্স্টে আসবে এবং সেটা ফিল্ড কারেন্টের সাথে অ্যাড হবে। এখানে ফিল্ড কারেন্টের ডিরেকশনটা দুই দিকে উল্টা হয়ে গেছে, ফিল্ড কারেন্টের সাথে অ্যাড হবে, ডিরেকশনটা এদিকে হবে, ঠিক আছে। তাহলে আইএল আর আইএফ টা অ্যাড হয়, দুইটা মিলে আর্মেচার কারেন্ট হয় এখানে ঢুকবে, ঠিক আছে, অর্থাৎ এই কয়েলের ভিতরে ঢুকবে। এখন কয়েলের ভিতরে ঢোকার পরে যেটা আমার এই যে উপরের যে কয়েলটা যেটার মধ্যে আর্মেচার কারেন্টটা যাচ্ছে, উপরের যে কয়েলটা যেটার মধ্যে আর্মেচার কারেন্টটা যাচ্ছে, এটা হচ্ছে বেসিক্যালি আমার সিরিজ ফিল্ড কয়েল, ঠিক আছে। যেটা আমি দেখতে পাচ্ছি হচ্ছে এই যে এখানে এই জিনিসটা, এই আরএস আর এলএস, এই আরএস এলএস টাকে হচ্ছে আমি দেখাচ্ছি হচ্ছে এই যে এটা দিয়ে, এই উপরের ফিল্ড কয়েলটা, এটা হচ্ছে সিরিজ ফিল্ড কয়েল। এখন সিরিজ ফিল্ড কয়েলটা আমি মানে যেটা দেখতে পাই যে সেটা আর্মেচারের সাথে সিরিজে কানেক্টেড হবে। এখানে কিন্তু তাই হচ্ছে, দেখো যে ফার্স্টে আর্মেচার কারেন্টটা আসলো, সেটা সিরিজ ফিল্ড কয়েলের মধ্যে ঢুকবে, ঢোকার পর সেটা সরাসরি আর্মেচারের ভিতরে চলে যাবে, আর্মেচারের ভিতরে ফ্লো হয়, সেটা বের হয়, আবার সেটা নিচের যে সিরিজ ফিল্ড কয়েল সেটাতে বের হয়ে আমার লোডে চলে যাবে, ঠিক আছে। অর্থাৎ সেটা আর্মেচারের সাথে সিরিজে কানেক্টেড, কারেন্টটা সরাসরি ফার্স্টে আরএস এলএস এর মধ্যে দিয়ে যে, তারপর আর এ আর্মেচার রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে, আবার সেটা এই মানে কি বলে যে আবার সেটা লোডে ব্যাক করবে, ঠিক আছে। যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আচ্ছা এটা মুছে দেই। এখানে যেটা দেখতে পাচ্ছি যে আমার আর্মেচার কারেন্টটা এলএস আরএস হয়ে আর এ হয়ে তারপর আবার অর্থাৎ আর্মেচার মধ্য দিয়ে হয়ে সেটা আবার লাস্টে আমার লোডে ব্যাক করে, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে আমার এই ক্ষেত্রে এই উপরের আর এবং একদম নিচের যেই ফিল্ড কয়েল দুইটা, এটা যদি জাস্ট ছবিটা একটু মানে ঠিকঠাক ভাবে তোমরা যদি চিন্তা করতে পারো, তাহলে একদম উপরের আর নিচের যে কয়েল পেয়ারটা তারা হচ্ছে সিরিজ ফিল্ড কয়েল, আর তাদের মাঝখানে যে দুইটা আছে অর্থাৎ যেটা আমার ফিল্ড কারেন্টকে ক্যারি করছে, ঠিক আছে। ফিল্ড কারেন্টের ডিরেকশনটা আমি ঠিক করে দিব পরের ক্লাসে, যে দুইটা আমার ফিল্ড কারেন্টকে ক্যারি করছে অর্থাৎ এইটা এবং এই যে এইটা, ঠিক আছে, যেটা আমার আর্মেচার একদম কাছাকাছি যে দুইটা কয়েল আছে, দিস ওয়ান এন্ড দিস ওয়ান, তারা কিন্তু দেখা যাচ্ছে যে তারা হচ্ছে এই রাস্তা দিয়ে কানেক্টেড, তাই না। তার মানে এরা হচ্ছে শান্টে কানেক্টেড। কিভাবে বুঝলাম শান্টে কানেক্টেড? দেখো এদের টার্মিনাল দুটো কোথায়, এই একটা টার্মিনাল এবং আরেকটা টার্মিনাল হচ্ছে কারেন্টটা দিতে ফ্লো হয়ে এইটা বের হয়ে লাস্টে ঢুকে হচ্ছে এইখানে, তাই না। তাহলে এই একটা টার্মিনাল, এই টার্মিনাল দুইটাই কিন্তু আবার আমার আর্মেচারের টার্মিনাল, কারণ এই যে আমার আর্মেচারের মানে আর্মেচারের সাথে তো আমার এই ইটা সিরিজে কানেক্টেড, মানে আর্মেচার সাথে যে ফিল্ড কয়েলটা সিরিজে কানেক্টেড তাদের সাথেই হচ্ছে তারা যে দুটো টার্মিনালে কানেক্টেড, এই শান্ট ফিল্ড কয়েলটাও একই দুটো টার্মিনালে কানেক্টেড, ঠিক আছে। এই আরএসএলএস এদের একটা টার্মিনালের সাথে আমার ফিল্ড কয়েলের শান্ট ফিল্ড কয়েলের একটা টার্মিনাল কানেক্টেড, আর শান্ট ফিল্ড কয়েলের আরেকটা টার্মিনাল কানেক্টেড হচ্ছে আমার ওই আর্মেচার থেকে বের হয়েই সেটা কানেক্টেড হচ্ছে, এই আর্মেচার নেগেটিভ সাইডের সাথে সেটা কানেক্টেড হচ্ছে। এই জিনিসটা আমরা দেখতে পাবো হচ্ছে এখন উপরে, এই যে এখানে দেখতে পাচ্ছি যে শান্ট ফিল্ড কয়েলের একটা টার্মিনাল কানেক্টেড থাকে হচ্ছে আমার এই আর্মেচারের সাথে, মানে আমার আর্মেচারের যে সিরিজ ফিল্ড কয়েলটা সেটার সাথে কানেক্টেড, সেটা একটা টার্মিনালের সাথে কানেক্টেড। আর আরেকটা হচ্ছে আর্মেচার থেকে বের হয়ে যেটা আসে সেটার সাথে কানেক্টেড, আর্মেচার থেকে বের হয়ে যেই টার্মিনালটা আসে এই টার্মিনালটার সাথে কানেক্টেড। সো এই কনসেপচুয়াল ডায়াগ্রামটা একটু কমপ্লেক্স, আমি এটা বুঝাই, বাট তোমরা যদি ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে বোঝার ট্রাই করো ঠিকঠাক ভাবে, তাহলে এটা তোমরা নিজেরাই একটা পর্যায়ে আঁকতে পারবা, ঠিক আছে। এটা একটু বোঝাটা টাফ, বাট এটা ট্রাই করলে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমি এটা রিপিট করছি না, তোমরা বাসায় এটা একবার দেখবা, আর আমি ফিল্ড কাল মানে কারেন্টের ডিরেকশন ঠিক করেই এটা আপলোড দিব। সো এটা নিজেরা একটু দেখে বোঝার ট্রাই করবা, বাট সার্কিট তো তোমরা বুঝতেই পারছো, সার্কিট সমস্যা না, কনস্ট্রাকশনটা তোমরা নিজেরা একটু ভিজুয়ালাইজ আরেকবার করে ট্রাই করতে পারো। সো এই হচ্ছে আমার একটা ইকুইভ্যালেন্ট সার্কিট। এখন এখানে যেটা এক্সট্রা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দুইটা ডট, এই দুটো ডট হচ্ছে এই যেটা আমার সিরিজ কন্ডাক্টর বা সিরিজ ফিল্ড কয়েল সেটার যে আমার ইন্ডাকটেন্সটা সেটার এক পাশে একটা ডট, আর শান্ট ফিল্ড কয়েলের যেই ইন্ডাক্টরসটা সেটার এক পাশে আরেকটা ডট। এখন এই ডট দিয়ে আমরা কি বোঝাই? ডটটা তোমরা এসি কোর্স তো তোমরা করে আসছো তাই না, এসি কোর্সটা মানে ইলেকট্রিক্যালের এসি অ্যানালাইসিস কোর্সটা। জি স্যার। আচ্ছা করে আসছো, তো তোমরা ট্রান্সফরমার সম্পর্কে মানে ম্যাগনেটিক সার্কিট সম্পর্কে তোমাদের কিছুটা আইডিয়া থাকার কথা। তার মানে তোমরা ডট কনভেনশনটা হয়তো জানো। ডট কনভেনশনটা বেসিক্যালি হচ্ছে যে কারেন্ট যদি কোন একটা
কন্ডাক্টরের ভিতর দিয়ে ফ্লো করে, তাহলে সেটা যদি ডটের ভিতর দিয়ে ফ্লো করে, ইনটু এ ডট যদি ফ্লো করে, তাহলে সেটা একটা পজিটিভ ম্যাগনেটোমোটিভ ফোর্স ক্রিয়েট করে। ঠিক আছে, মানে আমরা ফিল্ড কয়েলের উদ্দেশ্যটা কি, ফিল্ডের ভিতরে কারেন্ট ফ্লো কেন করে, এটা আমরা জানি যে ফিল্ডে কারেন্ট ফ্লো করানোর কারণেই কিন্তু আমার ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট হয়, অর্থাৎ আমি ম্যাগনেটোমোটিভ ফোর্সটা পাই। তো এখানে আমরা দুইটা ফিল্ড কয়েলকে কাপেল করে দিছি একটা আরেকটার সাথে, যেটা আমি এই কনস্ট্রাকশনে দেখা আসছি। কনস্ট্রাকশনে কিন্তু দুইটা ফিল্ড কয়েলকে একই পোলের অ্যাক্রসে পেঁচানো হচ্ছে। তো এই দুইটা অ্যাকচুয়ালি একটা মানে দুইটার ম্যাগনেটিক ফিল্ড একটা আরেকটার সাথে কাপেলড হচ্ছে। কিভাবে কাপেলড হচ্ছে এটা যদি ব্যাখ্যা করি, যে যেহেতু এটা কিউমুলেটিভলি কম্পাউন্ডেড, যে জিনিসটা এখানে হবে যে শান্ট ফিল্ড কয়েল যেদিকে আমার ম্যাগনেটিক ফিল্ড দিবে, আমার সিরিজ ফিল্ড কয়েল একই দিকে ম্যাগনেটিক ফিল্ড দিবে, মানে নর্থ পোল সাউথ পোল দুইটার জন্যই একইভাবে জেনারেট হবে। যেমন এই শান্ট ফিল্ড কয়েলটার জন্য আমার নর্থ পোলটা হচ্ছে এই নিচে এবং সাউথ পোলটা উপরে জেনারেট হচ্ছে। সিরিজের জন্য সেম, নিচের সিরিজ কয়েলটার জন্য নর্থ পোলটা আসবে নিচে আর উপরের সিরিজ কয়েলটা সাউথ পোলটা জেনারেট করবে। মানে সহজ কথা হচ্ছে যে তারা দুইটা অ্যাডিটিভ ভাবে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে, এমন ভাবে তারা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে যাতে করে দুইটা ফিল্ড একটা আরেকটার সাথে যোগ করা যায়, অ্যাডিটিভ হয় দুইটা একটা আরেকটার সাথে, একই দিকে একই পোলারিটিতে তারা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। এজন্য এটাকে আমরা বলি কিউমুলেটিভলি কম্পাউন্ডেড, একসাথে করা যায় দুইটা ফিল্ডকে, এজন্য। তো এখানে সেটা আমরা ডট কনভেনশন দেখে বুঝতে পারি। আমরা বলে আসছি যে যখন ডটের ভিতরে কারেন্টটা ফ্লো করবে তখন সে পজিটিভ ম্যাগনেটোমোটিভ ফোর্স দিবে, এবং এখানে কিন্তু তাই হচ্ছে। আর্মেচার কারেন্টটা এই যে এলএস, মানে যেটা আমার সিরিজ ফিল্ড কয়েলের ইন্ডাকটেন্স, সেটা ডটের ভিতরে প্রবেশ করছে। আবার এই ফিল্ড কারেন্টটা কিন্তু শান্ট ফিল্ড কয়েলের ডটের ভিতরে এন্টার করছে। তাহলে এখানে দুইটাই, মানে আমার সিরিজ যে ম্যাগনেটোমোটিভ ফোর্স আর আমার শান্ট যে ম্যাগনেটোমোটিভ ফোর্স, এই দুইটা ম্যাগনেটোমোটিভ ফোর্সে হচ্ছে এই ক্ষেত্রে আমার একই দিকে জেনারেট হবে, যার কারণে দুইটাকে আমরা অ্যাড করতে পারবো। যে জিনিসটা আমরা এই লাস্টের ইকুয়েশনটা দেখাচ্ছি, এই ইকুয়েশনটা আমরা আগেও দেখে আসছি, কিন্তু আগে আমাদের শুধুমাত্র এটা আমরা শান্টের জন্য দেখে আসছিলাম, শান্ট ডিসি জেনারেটরে, যেখানে আমাদের এই সিরিজ কোনো অংশ ছিল না। আমরা দেখে আসছিলাম শুধুমাত্র যে নেট ম্যাগনেটোমোটিভ ফোর্স ইজ ইকুয়ালস টু NFIF মাইনাস ম্যাগনেটোমোটিভ ফোর্স ডিউ টু দ্য আর্মেচার রিঅ্যাকশন। মাঝখানের যে অংশটুকু, যে NSCIA, এই পার্টটুকু আমাদের ছিল না। ঠিক আছে, কিন্তু এখন এই পার্টটুকু আমাদের, এই যে এই পার্টটুকু আমাদের এক্সট্রা চলে আসছে। এটা এক্সট্রা চলে আসার কারণটা হচ্ছে এখন আমাদের সিরিজটাও শান্টের সাথে কানেক্টেড। দ্যাটস ওয়াই এই সিরিজ ফিল্ড কয়েলটা, যেহেতু আমরা মানে দুইটা সিরিজ এবং শান্ট এই দুইটা অ্যাডিটিভ ম্যাগনেটোমোটিভ ফোর্স তৈরি করে, এজন্য এটা হচ্ছে এই NFIF টা হচ্ছে শান্ট ফিল্ড কয়েল থেকে পাওয়া ম্যাগনেটোমোটিভ ফোর্স, আর NSCIA এটা হচ্ছে আমার সিরিজ ফিল্ড কয়েল থেকে পাওয়া ম্যাগনেটোমোটিভ ফোর্স। যেহেতু দুইটা একই দিকে ম্যাগনেটোমোটিভ ফোর্স জেনারেট করে, তাই এই দুইটাকে আমরা একসাথে অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, এই দুইটা একসাথে অ্যাড হচ্ছে এবং সেখান থেকে মাইনাস হচ্ছে শুধুমাত্র আর্মেচার রিঅ্যাকশনের কারণে যে ম্যাগনেটোমোটিভ ফোর্স, সেইটা। মানে ব্যাপারটা হচ্ছে যে কারেন্ট যখনই কোন একটা কয়েলের মধ্যে দিয়ে ফ্লো করবে সে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। এখানে আমার কারেন্ট শান্ট ফিল্ডেও ফ্লো হচ্ছে, সিরিজ ফিল্ডেও ফ্লো হচ্ছে, আবার আর্মেচারও ফ্লো হচ্ছে, তিনটাতে ফ্লো হচ্ছে। এখন শান্ট ফিল্ডের যে কারেন্টটা সেটা শান্ট ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে NFIF, সিরিজ ফিল্ডে যেই কারেন্ট সেটা সিরিজ ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে NSCIA। NSCটা হচ্ছে আমার এই সিরিজ কয়েলে আমি যে কয়টা টার্ন দিচ্ছি, যে কয়টা তার পেঁচাচ্ছি সেটা। আর এই আর্মেচার রিঅ্যাকশনটা আসবে হচ্ছে এই আর্মেচার মানে কয়েলের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করার কারণ। ঠিক আছে, সেটার জন্য হচ্ছে আর্মেচার রিঅ্যাকশনটা আসবে। এবং অলওয়েজ মনে রাখতে হবে যে আর্মেচার রিঅ্যাকশন অলওয়েজ অপোজিট সাইডেই হবে, মানে ফিল্ড যেদিকে ম্যাগনেটোমোটিভ ফোর্স দিবে আর্মেচার রিঅ্যাকশন ঠিক তার অপোজিট সাইডে ম্যাগনেটোমোটিভ ফোর্স দিবে, এটা অলওয়েজ হবে। ঠিক আছে, সুতরাং আর্মেচার রিঅ্যাকশন রিলেটেড ফোর্স অলওয়েজ আমাদের মাইনাস করতে হবে, এটা আমরা মাথায় রাখবো। তাহলে এভাবে আমরা নেট ম্যাগনেটোমোটিভ ফোর্সটা পেতে পারি। তো এই জিনিসটা আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের জন্য, যে এখানে কোনটা কি জিনিস, MMF হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্স, কোনটা কিসের জন্য আসে সেটা এখানে লেখা আছে। তো এখান থেকে গতদিন আমরা এই যে নেট ম্যাগনেটোমোটিভ ফোর্সের জন্য যেই ইকুইভ্যালেন্ট ফিল্ড কারেন্ট, এটা আমরা গতদিন বলে আসছিলাম যে ইকুইভ্যালেন্ট ফিল্ড কারেন্ট, বা আমরা বলতে পারি ইফেক্টিভ ফিল্ড কারেন্ট, এটাও বলতে পারি যে নেট ম্যাগনেটোমোটিভ ফোর্স যেটা আলটিমেটলি মেশিনে পাবো, মেশিনে তো এই সব ম্যাগনেটোমোটিভ ফোর্সের কারণে ফাইনাল যেটা সেটা আমরা পাবো, তাই না? তো এই ফাইনাল ম্যাগনেটোমোটিভ ফোর্সের
রিলেটেড যে কারেন্টটা, ফিল্ড কারেন্টটা, সেইটা আমার জন্য হচ্ছে ইম্পর্টেন্ট। সেটাকে আমরা বলি হচ্ছে ইফেক্টিভ অথবা ইকুইভ্যালেন্ট ফিল্ড কারেন্ট। সেই ইকুইভ্যালেন্ট ফিল্ড কারেন্ট আমরা দিতে পারি হচ্ছে এই আইএফ স্টার্ট দিয়ে। আইএফ স্টার্টটা হচ্ছে এই ডান দিকের, যদি সবকিছুকে আমি এনএফ দিয়ে ডিভাইড করে দেই, মানে আমার এনএফটা হচ্ছে এই শান্ট ফিল্ড কয়েলে যে কয়টা টার্ন আছে সেটা দিয়ে যদি আমি ডিভাইড করে দেই, তাহলে আমি পাবো হচ্ছে আইএফ স্টার ইজ ইকুয়ালস টু আইএফ প্লাস নাম্বার অফ টার্নস ইন দ্য সিরিজ ফিল্ড কয়েল ডিভাইডেড বাই নাম্বার অফ টার্নস ইন দ্য শান্ট ফিল্ড কয়েল ইনটু আর্মেচার কারেন্ট। ঠিক আছে, এখানে একটা জিনিস বলে রাখি যে এখানে কেন আমি এনএসসি আই এ দিচ্ছি, মানে সিরিজ ফিল্ড কয়েলের ম্যাগনেটোমোটিভ ফোর্স আমি আর্মেচার কারেন্টটাকে ইউজ করছি, কারণ সিরিজ ফিল্ড কয়েলের কারেন্টটা ফ্লো হচ্ছে যে সেটা হচ্ছে আর্মেচার কারেন্ট। সিরিজ ফিল্ড কয়েলে কিন্তু আর্মেচার কারেন্টটা ফ্লো হচ্ছে, দ্যাটস ওয়াই সেখানে যে ম্যাগনেটোমোটিভ ফোর্সটা তৈরি হবে সেখানে অবশ্যই আমার আই এ আর্মেচার কারেন্টটা থাকবে। আর শান্ট ফিল্ড কয়েলের ম্যাগনেটোমোটিভ ফোর্সটা আসে ফিল্ড কারেন্ট থেকে, সেজন্য সেখানে থাকবে হচ্ছে আইএফ। ঠিক আছে, আচ্ছা, এভাবে আমি ইফেক্টিভ বা ইকুইভ্যালেন্ট ফিল্ড কারেন্টটা পেতে পারি। তো এই পর্যন্ত যে আমি দেখাইলাম এই ম্যাগনেটোমোটিভ ফোর্স রিলেটেড অথবা সার্কিট রিলেটেড, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? বা কিউমুলেটিভ কম্পাউন্ডেড আমি মানে বুঝতে পারো নাই কিভাবে ম্যাগনেটোমোটিভ ফোর্সের ব্যাপারগুলো আসলো বা কি হইলো, বুঝতে পারো নাই এরকম? ডটে কিভাবে কারেন্টটা ফ্লো হয় একই দিকে, এটা বুঝিনি। আচ্ছা, ডটে হচ্ছে সবসময় মনে রাখবা যে ডটে কারেন্টটা ঢুকছে নাকি বের হচ্ছে, এটা এভাবে মনে রাখার ট্রাই করবা। যদি দেখো যে দুইটা মানে কন্ডাক্টর বা দুইটা ইন্ডাক্টরের ভিতরেই কারেন্টটা ঢোকার পথে ডটটা বসানো আছে, তাহলে দুইটার ম্যাগনেটোমোটিভ ফোর্স অ্যাড হবে। যেমন এখানে দেখো এলএস এর আর্মেচার কারেন্টটা যেদিকে ঢুকবে সেখানে ডটটা বসানো হচ্ছে, আর এলএফ এ আর্মেচার ফিল্ড কারেন্টটা যেদিকে ঢুকবে সেখানে ডটটা বসানো হচ্ছে। তাহলে দুই ক্ষেত্রেই যেখানে কারেন্টটা ঢুকবে সেখানে ডট বসানো, ঢোকার রাস্তায় বসানো, দ্যাটস ওয়াই সেক্ষেত্রে দুইটাই অ্যাড হবে। যদি এমন হইতো এখানে যে আর্মেচার কারেন্টটা সাপোজ এলএস এর অপোজিট সাইডে এখানে না হয়ে সাপোজ ডটটা আমার এখানে যদি হইতো, সেক্ষেত্রে হচ্ছে আর্মেচার কারেন্ট যেদিকে বের হবে বের হওয়ার রাস্তায় হইতো, আর এখানে আবার ফিল্ড কয়েলটা সাপোজ ঢোকার রাস্তায় রয়ে গেল, তাহলে তখন দুইটা অপোজিট ম্যাগনেটোমোটিভ ফোর্স হতো। তো এখন যেহেতু দুইটাই ঢোকার রাস্তায় ডট বসানো, তাহলে আমি কনভেনশন অনুযায়ী বুঝে নিব যে আমার দুইটা ম্যাগনেটোমোটিভ ফোর্স এক্ষেত্রে অ্যাড করতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার, বুঝছি। আচ্ছা, ওকে। তো স্যার নেক্সট আরেকটা জিনিস, হ্যাঁ বলো। স্যার এইখানে যেমন শান্টে যে অ্যাডজাস্টেবল রেজিস্ট্যান্সটা থাকে, সিরিজে কি এরকম কোনো অ্যাডজাস্টেবল রেজিস্ট্যান্স থাকে? না, অ্যাকচুয়ালি সিরিজে আমরা অ্যাডজাস্টেবল রেজিস্ট্যান্স রাখি না। কেন রাখি না, এটা তুমি যদি সিরিজ মোটরটার কথা মনে করে দেখো, আমি তখন বলে আসছিলাম যে সিরিজ যে কোনো কনফিগারেশনে আমি আসলে ফিল্ড রেজিস্ট্যান্সকে চেঞ্জ করে খুব বেশি কিছু অ্যাচিভ করতে পারি না। ঠিক আছে, কেন? কারণ সিরিজে যদি আমি ফিল্ড রেজিস্ট্যান্স চেঞ্জ করি, আমার আসলে ফিল্ড রেজিস্ট্যান্সকে চেঞ্জ করার উদ্দেশ্য কি? ইউজুয়ালি আমি স্পিড কন্ট্রোল করার জন্য, মোটরের ক্ষেত্রে স্পিড কন্ট্রোল করার জন্য, জেনারেটরের ক্ষেত্রে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজকে বাড়ানো কমানোর জন্য এই ফিল্ড রেজিস্ট্যান্সটাকে আমি চেঞ্জ করি, তাই না? এখন সেটার জন্য আমাকে কি হইতে হবে? ফিল্ড রেজিস্ট্যান্সের সাথে ফিল্ড কারেন্টটা চেঞ্জ হইতে হবে। তো এখন এখানে যেটা সমস্যা, সিরিজ কনফিগারেশনের ক্ষেত্রে তুমি যদি ফিল্ড রেজিস্ট্যান্স চেঞ্জ করো, ফিল্ড কারেন্টের সাথে সাথে আর্মেচার কারেন্টও চেঞ্জ হবে। হ্যাঁ, এটা হচ্ছে মেইন প্রবলেম, এজন্য এখানে অ্যাডজাস্টেবলটা রাখা হয়। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে যে টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা আসি, টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্স আমরা আগেও বলে আসছি যে এটা হচ্ছে ইউজুয়ালি টার্মিনাল ভোল্টেজ ভার্সেস আমার লোড বা লাইন কারেন্টের যেই রিলেশন সেটা। তো এখন যেটা এখানে ব্যাপার যে কিউমুলেটিভলি কম্পাউন্ডেড এর ক্ষেত্রে আমাদের ইকুয়েশন গুলো আমরা দেখে আসি, ইকুয়েশন হচ্ছে এইগুলো, তাই না? তো এই ইকুয়েশনে ফার্স্টে আমি যদি আইএল কে বাড়াই, আমার টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্সে এক্স অ্যাক্সিসে আইএল থাকে, লাইন কারেন্ট থাকে। লাইন কারেন্টকে যদি আমি বাড়াই তাহলে কি হবে? লাইন কারেন্টকে বাড়লে আমার আর্মেচার কারেন্টও বাড়তে হবে। মানে সহজ কথা আমরা অলওয়েজ মনে রাখবো যে ইউজুয়ালি ফিল্ড কারেন্টটা কনস্ট্যান্ট থাকে, এটা অলওয়েজ মাথায় রাখবা। ফিল্ড কারেন্ট মানে শান্টের মধ্যে দিয়ে যে কারেন্টটা যায়, সেটা আমি যদি ফিল্ড রেজিস্ট্যান্সকে চেঞ্জ না করি তাহলে সেটা ইজিলি চেঞ্জ হবে না, ফিল্ড কারেন্ট কনস্ট্যান্ট থাকবে। যেটা চেঞ্জ হয় সেটা হচ্ছে আর্মেচার কারেন্ট। যদি আমি লোডটাকে বাড়াই বা কমাই, লোড বাড়াইলে বা কমাইলে এই লাইন কারেন্ট আইএলটাও বাড়বে বা কমবে। সেক্ষেত্রে ফিল্ড কারেন্টটা চেঞ্জ না হয়, সেটার ইফেক্টটা পড়বে হচ্ছে আর্মেচার কারেন্টের উপরে। তাহলে যদি আমার এই লাইন কারেন্টটা বাড়ে, যেটা আমার টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্স এর এক্স অ্যাক্সিসে আছে, সেক্ষেত্রে আমার এই আইএটাও বাড়বে, আর্মেচার কারেন্টটাও বেড়ে যাবে। আর্মেচার কারেন্টটা বাড়লে কি হবে? সেক্ষেত্রে আমার এই আর্মেচার রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপ আর এই ফিল্ড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপটা বাড়বে, মানে টোটাল
IA ইন্টু RA প্লাস RS, এই টোটাল ড্রপটা বেড়ে যাচ্ছে। এই টোটাল ড্রপ বাড়লে আমার টার্মিনাল ভোল্টেজ কিন্তু কমে যাবে। এটা আমরা এই সেকেন্ড ইকুয়েশন থেকে বুঝতে পারছি। তাইলে আমার যেটা হচ্ছে যে আইএল বাড়লে, অর্থাৎ আমি যদি এক্স অ্যাক্সিসে আইএল কে বাড়াতে থাকি, আমার ভিটি কমা উচিত, তাই না? কিন্তু আরেকটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা হচ্ছে যদি আমি আইএল কে বাড়াই, লাইন কারেন্টটাকে বাড়াই, তাহলে যেটা সমস্যা সেটা হচ্ছে যে সেই ক্ষেত্রে আমার ফ্লাক্সটাও কিন্তু, এই যে আইএলটা বাড়লে আর্মেচার কারেন্টটা বাড়বে, আর্মেচার কারেন্টটা বাড়লে আমার কি বাড়ে যাবে, এই যে এই এনএসসি আইএটা বেড়ে যাচ্ছে না, এনএসসি আইএ। এনএসআই এটা কি ছিল? আমার সিরিজ ফিল্ডের কারণে ম্যাগনেটোমোটিভ ফোর্স, আর ম্যাগনেটোমোটিভ ফোর্স আমার কি দেয়? আলটিমেটলি ফ্লাক্সটা দেয়। ম্যাগনেটোমোটিভ ফোর্স থেকে কিন্তু আমি ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স পাই, তাই না? তাহলে যদি আমার সিরিজ ম্যাগনেটোমোটিভ ফোর্সটা বেড়ে যায়, তাহলে আমার টোটাল ফ্লাক্সও বেড়ে যাবে মেশিনে, আর টোটাল ফ্লাক্স বেড়ে গেলে আমার কি বেড়ে যাবে? ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ বেড়ে যাবে। কে ফাই ওমেগা, ফাই বেড়ে যাচ্ছে, ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজও বেড়ে যাবে। তাহলে যেটা হইলো যে আমার যদি লাইন কারেন্টটা বাড়ে, তাহলে আর্মেচার কারেন্টটাও বাড়তে হবে। আর্মেচার কারেন্ট বাড়বে বলেই আমার সিরিজ ম্যাগনেটোমোটিভ ফোর্স, এই যে এনএসসি আইএ, এটাও বাড়বে। এটা বাড়লে টোটাল ফ্লাক্স বেড়ে যাবে, টোটাল ফ্লাক্স বাড়লে আমার ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজটা বেড়ে যাবে, এবং সেটা বাড়লে আমার টার্মিনাল ভোল্টেজটা বেড়ে যাবে। তাহলে দুইটা অপোজিট ইফেক্ট না? ফার্স্টে আমরা দেখলাম যে টার্মিনাল ভোল্টেজটা কমে যাওয়া উচিত, কারণ টোটাল ড্রপটা বেড়ে যাবে। আর সেকেন্ডে আমরা দেখলাম যে টার্মিনাল ভোল্টেজ কমে যাওয়া উচিত, কারণ ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজটা, টার্মিনাল ভোল্টেজ বেড়ে যাওয়া উচিত, কারণ ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজটা বেড়ে যাবে। ফার্স্টে ড্রপ বাড়ার কারণে টার্মিনাল ভোল্টেজ কমে যাওয়া উচিত, সেকেন্ড বার এই ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ বাড়ার কারণে টার্মিনাল ভোল্টেজ বেড়ে যাওয়া উচিত। তাহলে কোনটা হবে এটা তো আমি এখন মানে শিওর না, দুইটা কন্ট্রাডিক্ট করে একটা আরেকটাকে। তো এটার সলিউশনটা হচ্ছে যে আমরা কিছু কেস কনসিডার করতে পারি। যদি এমন হয় যে আমার এই এনএসসি, দ্যাট ইজ দ্য নাম্বার অফ টার্নস ইন দ্য সিরিজ ফিল্ড কয়েল, সিরিজ ফিল্ড কয়েলে আমি যে কয়টা টার্ন দিলাম, যেটা হচ্ছে আমার এই যে এটা হচ্ছে আমার সেই সিরিজ ফিল্ড কয়েল, উপরের কয়েলটা, যদি এখানে আমার অনেক কম সংখ্যক টার্ন থাকে, নাম্বার অফ টার্নস ইন দ্য সিরিজ ফিল্ড কয়েল যদি অনেক কম হয়, তাহলে কি হবে? আমার ম্যাগনেটোমোটিভ ফোর্স অনেক ছোট হবে না? আইএ যতই বাড়ুক না কেন, আমার এনএসসি যদি অনেক কম হয়, সাপোজ ম্যাক্সিমাম 5টা টার্ন বা 6টা টার্ন যদি থাকে, তাহলে আমার নেট ম্যাগনেটোমোটিভ ফোর্স ডিউ টু দ্য সিরিজ কয়েল অনেক কমই হবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমার অ্যাকচুয়ালি এই ড্রপের ইফেক্টটাই বেশি কাজ করবে, ফ্লাক্স বাড়ার ইফেক্টটা কাজ করবে না, মানে ম্যাগনেটোমোটিভ ফোর্স বাড়ার ইফেক্টটা খুব বেশি কাজ করবে না, বরং ড্রপের ইফেক্টটা বেশি কাজ করার কারণে আমার ভিটিটা কমে যাবে, ঠিক আছে? এবং ভিটি কমে যাওয়ার কারণে আমি এই অনেকটা আন্ডার কম্পাউন্ডেড একটা কার্ভ পাবো, আন্ডার কম্পাউন্ডেড কার্ভ। এখানে যেটা আমি দেখতে পাচ্ছি যে ভিটিটা আস্তে আস্তে ডিক্রিজ করছে, ঠিক আছে? আচ্ছা, যদি এমন হইতো যে না আমি আরেকটু বাড়াই, সিরিজ টোটাল নাম্বার অফ টার্নস ইন দ্য সিরিজ কয়েল এটা খুব কম না রেখে 5 বা 6টা না রেখে আমি সাপোজ 15-20 করে দিলাম বা আরেকটু বাড়াই দিলাম, ঠিক আছে? সেক্ষেত্রে যেটা হবে যে আগের চাইতে ম্যাগনেটোমোটিভ ফোর্স ডিউ টু দ্য সিরিজ ফিল্ড কয়েল আরেকটু বাড়বে, এবং সেটা আরেকটু বাড়লে কি হবে? আমার টোটাল ফ্লাক্সও আরেকটু বাড়বে, এবং ফ্লাক্স বাড়লে আমার ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজটাও বাড়বে। সো এখন আস্তে আস্তে এই ভিটি বাড়ার ইফেক্টটা আরো ডমিনেন্ট হয়ে থাকবে, ড্রপের ইফেক্টটা আস্তে আস্তে কমতে থাকবে, ভিটি বাড়ার মানে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ বাড়ার যে ইফেক্টটা, এটা আরেকটু ডমিনেন্ট হয়ে থাকবে। সো তখন সে এই আন্ডার কম্পাউন্ডেড থেকে উপরের দিকে চলে যাবে, ফ্ল্যাট কম্পাউন্ডেড হয়ে যাবে। ফ্ল্যাট কম্পাউন্ডেড মানে হচ্ছে যে সে কমবে কিন্তু একেবারে শুরু থেকে কমবে না, সে পাশে কিছুক্ষণ বাড়বে, বাড়ার পর তারপর সে আস্তে আস্তে কমবে। এখানে একটা জিনিস খুব মানে ফ্ল্যাট কম্পাউন্ডেড এর ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য খুব লক্ষণীয়, সেটা হচ্ছে যে এখানে আমার এই যে আইএফএল, এটা কি এই যে এই পয়েন্টটা, আমি অ্যানোটেশন দিয়ে দেখাই, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে যে আমার টার্মিনাল ভোল্টেজ আর এই পয়েন্টটাতে আমার টার্মিনাল ভোল্টেজ, এই দুইটা কিন্তু সেম, তাই না? এখন এই পয়েন্টটার অ্যাকচুয়ালি কি, এটাই কিন্তু আমার অ্যাকচুয়ালি ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ, বা এটা আমার নো লোড টার্মিনাল ভোল্টেজ। নো লোড কন্ডিশনে ভিটি আর ইয়ে কিন্তু সমান, তাহলে এটা আমার নো লোড টার্মিনাল ভোল্টেজ, ভিটি নো লোড বলতে পারি, ভিটি এনএল, ঠিক আছে? ভিটি এনএল, ভিটি নো লোডটা হচ্ছে আমার এই ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজের সমান, এবং এটা হচ্ছে আমার ভিটি ফুল লোড, যেখানে আমি অপারেট করি সেটা আমার ফুল লোড কন্ডিশন। তাহলে ভিটি নো লোড কন্ডিশনের টার্মিনাল ভোল্টেজ আর ফুল লোড কন্ডিশনের টার্মিনাল ভোল্টেজটা এই ফ্ল্যাট কম্পাউন্ডেড কন্ডিশনের জন্য আলটিমেটলি ইকুয়াল হয়। এটা একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট এই ক্ষেত্রে। আচ্ছা, আর ফাইনাল যেটা সেটা হচ্ছে যে ওভার কম্পাউন্ডেড। তাহলে তোমরাই বলো ওভার কম্পাউন্ডের জন্য কি করা লাগবে আমার এখন?
কি করা লাগবে ওভার কম্পাউন্ডেড কার্ভ পাইতে হলে? বলেন একজন। এতক্ষণ কি করলাম? আন্ডার কম্পাউন্ডের ক্ষেত্রে আমার এনএসসি খুব ছোট ছিল, নাম্বার অফ টার্নস ইন দ্য সিরিজ ফিল্ড কয়েল খুবই ছোট ছিল। ফ্ল্যাট কম্পাউন্ডের ক্ষেত্রে তার সাথে একটু বাড়াইলাম যাতে করে আমি ম্যাগনেটোমোটিভ ফোর্সটা একটু বেশি পাই। আর ওভার কম্পাউন্ডের ক্ষেত্রে তাহলে কি করতে হবে? ফ্লাক্স বর্নের হ্যাঁ আরো বাড়াইতে হবে, অর্থাৎ নাম্বার অফ টার্নস ইন দ্য সিরিজ ফিল্ড কয়েলকে আরো বাড়াইতে হবে। কেন আরো বাড়াবো? কারণ এটা যত বেশি বাড়াবো তত বেশি আমার ফ্লাক্স জেনারেট হবে, এবং সেক্ষেত্রে এই ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ বাড়ার যে ইফেক্টটা সেটা আরো ডমিনেন্ট হতে থাকবে, এবং এই ড্রপের যে ইফেক্টটা, মানে এই যে আর্মেচার কারেন্ট বাড়ার কারণে যে ড্রপ বেড়ে যাচ্ছিল, এই ইফেক্টটা আস্তে আস্তে মানে লেস ডমিনেন্ট, এর ইফেক্ট আস্তে আস্তে কমতে থাকবে, বরং সেক্ষেত্রে ফ্লাক্স বাড়ার ইফেক্টটাই বেশি ডমিনেন্ট হবে, যার কারণে আলটিমেটলি আমার ওভার কম্পাউন্ডেড একটা কার্ভ আমি পাবো। এই ক্ষেত্রে আমার যেটা হবে যে মানে ভিটিটা কমবে তো নাই, বরং সেটা আস্তে আস্তে অনেক বড় রেঞ্জে বাড়তে থাকবে। বড় রেঞ্জ বলতে যে অনেক রেঞ্জ, মানে ব্যাপারটা হচ্ছে যে অনেক বড় রেঞ্জের লাইন কারেন্টের জন্য সেটা অ্যাকচুয়ালি বাড়তে থাকবে। যেমন এখানে দেখো বাড়ার পয়েন্টটা হচ্ছে অলমোস্ট এই পর্যন্ত, অর্থাৎ একটা বিশাল রেঞ্জের লাইন কারেন্ট জুড়ে সে বাড়তেই থাকবে, তারপর সে হয়তো একটা সময় গিয়ে কমবে। বাট একটা বিশাল রেঞ্জ মানে আমার অপারেটিং রেঞ্জের প্রায় কাছাকাছি পর্যন্ত, ফুল লোড রেঞ্জের প্রায় কাছাকাছি পর্যন্ত সে বাড়তেই থাকবে। এটা হচ্ছে ওভার কম্পাউন্ডেড। হ্যাঁ বলেন। রোল 11 ঢুকতে পারছি না, বুঝতে পারছেন না কেন? বের হয়ে গেল স্যার, এখন ঢুকতে পারছি না। বের হয়ে গেছিল তারপর ঢুকতে পারছে না। ও কি পাসওয়ার্ড ঠিকঠাক দিছে কিনা দেখো, পাসওয়ার্ড ঠিকঠাক আইডি ঠিকঠাক দিয়েছে কিনা দেখো। ঢুকতে না পারার তো কোনো কারণ নেই, কারণ আমি তো কাউকে ঢুকতে পারবে না তখনই যদি আমি কাউকে মানে এখান থেকে কি করে দিই, ওয়েটিং রুমে পাঠাই দিই, বা তাকে যদি এখান থেকে সরাই দিই, সেক্ষেত্রে তাহলে তো সে ঢুকতে পারার কথা, তাই না? সো সম্ভবত পাসওয়ার্ড ঠিকঠাক দিচ্ছে না হয়তো। আচ্ছা, তারপর হচ্ছে যে যেখানে ছিলাম, তো এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন আছে? যে যেটা টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্স দেখলাম, আন্ডার কম্পাউন্ডেড, ফ্ল্যাট কম্পাউন্ডেড, ওভার কম্পাউন্ডেড, এই পর্যন্ত কারো কোশ্চেন আছে? কেন কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা সামনের দিকে আগাবো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এখানে শান্টেরটা ওরা কম্পেয়ার করার জন্য দেখা যাচ্ছে। এই টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্স আমরা গত দিনে দেখে আসছি, মানে এটা শান্টের জন্য আমরা অলরেডি দেখে আসছি যে এটা হচ্ছে শান্টের জন্য, সরি এটা সেপারেট লিখছে, এটা একই জিনিস অবশ্য। শান্টের জন্য বলছিল, আচ্ছা ও আচ্ছা, এখানে টাইটেলটা চেঞ্জ করা হয় না, এটাই শান্টের জন্য এখানে চেঞ্জ করা হয় ফিগার টাইটেল, এটাই শান্টের জন্য, ঠিক আছে? যেমন এখানে দেখো ভিটা আস্তে আস্তে কমতে থাকে, এবং এটা ওইখানে ওরা কম্পারিজনের জন্য দেখাইছে। এখন নেক্সট যেটা আমাদের আছে সেটা হচ্ছে যে ডিফারেন্সিয়ালি কম্পাউন্ডেড, নাকি তার আগে কিছু আচ্ছা এটা ইজি। কন্ট্রোল অফ টার্মিনাল ভোল্টেজটা আগের যেটা তোমরা দেখে আসছো সিরিজ বা শান্ট অথবা সেপারেটলি এক্সাইটেড ক্ষেত্রে, সেটা এখানে ইদার তুমি স্পিড অফ রোটেশন মানে প্রাইম মুভারের স্পিড কে বাড়াইতে পারো, প্রাইম মুভারের স্পিড ওমেগা কে বাড়াইলে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ বাড়বে, ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ বাড়লে ভিটি বাড়বে। এটা আমরা গত দিনে দেখে আসছি। অথবা আমরা ফিল্ড কারেন্ট কেও বাড়াইতে পারি, সেটার জন্য আমাকে ফিল্ড রেজিস্ট্যান্স কে কমাইতে হবে। ফিল্ড কারেন্ট কে বাড়াইলে ফ্লাক্স বাড়বে, ফ্লাক্স বাড়লে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ বাড়বে, তারপর ভিটি বাড়বে, ঠিক আছে? সো আমি ইদার ফ্লাক্স কে বাড়াইতে পারি অথবা স্পিড কে বাড়াইতে পারি, বাট ইউজুয়ালি আমরা কোনটাকে বাড়াই? গত ক্লাসে বলে আসছিলাম ইউজুয়ালি আমরা কোনটাকে বাড়াই। গত ক্লাসে কি বলছিলাম? স্পিড কে কি বাড়াই মনে আছে কারো? স্পিড কে কন্ট্রোল মানে টার্মিনাল ভোল্টেজ কে বাড়ানোর জন্য স্পিড কে ইউজুয়ালি বাড়াই, প্রাইম মুভারের স্পিড কে। বলেন, জোরে বলেন, সমস্যা নেই তো বলেন। এফিশিয়েন্সি সমস্যা আছে। হ্যাঁ, এফিশিয়েন্সি প্রবলেম হবে, এজন্য আমরা স্পিড কে বাড়াই না, ঠিক আছে? প্রাইম মুভারের স্পিড কে যদি আমরা বাড়াই তাহলে আমাদের আলটিমেটলি এফিশিয়েন্সি খুব একটা বাড়বে না, বা কমেও যেতে এই পারে। আরএফটা এই আরএফ কোন জায়গার আরএফ? আমার শান্ট পার্টের আরএফ নাকি সিরিজ পার্টের আরএফ? আচ্ছা, এখানে কনফিউশনটা এড়ানোর জন্য কিন্তু দুইটা ফিল্ড রেজিস্ট্যান্স ইউজ করা, একটা হচ্ছে আরএফ আর একটা হচ্ছে আরএস। আরএসটা হচ্ছে সিরিজের ফিল্ড রেজিস্ট্যান্স, আর আরএফটা হচ্ছে শান্টের ফিল্ড রেজিস্ট্যান্স, এজন্য কিন্তু ওরা আরএস আরএফ আলাদা করে দিচ্ছে, ঠিক আছে? তার মানে কিছু অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা ফিল্ড রেজিস্ট্যান্স কখনো অ্যাডজাস্ট করি না, কারণ হচ্ছে আমাদের সিরিজ কারেন্ট চেঞ্জ করতে হবে। তাহলে এই ফিল্ড রেজিস্ট্যান্সটা হচ্ছে শান্টের ফিল্ড রেজিস্ট্যান্স।
হ্যাঁ, এটা শান্টের ফিল্ড রেজিস্ট্যান্স। এখানে দেখো ওরা বলে দিছে আরএফ, ওরা কিন্তু সার্কিটেও কিন্তু দেখো আরএফ এ ইউজ করছে, আরএফ এর শান্ট ইউজ করছে, আর আরএস টা হচ্ছে সিরিজ ইউজ করা হয়েছে। তার মানে এখানে শান্টের ফিল্ড রেজিস্ট্যান্স কে ওরা আসলে ভ্যারি করেছে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে যে ডিফারেন্সিয়ালি কম্পাউন্ডেড। তো এখন যেহেতু তোমরা কিউমুলেটিভলি কম্পাউন্ডেড বুঝে গেছো, ডিফারেন্সিয়ালি কম্পাউন্ডেড খুব একটা টাফ না, মানে এটা অ্যাকচুয়ালি ইজি। ডিফারেন্সটা খালি বেসিক্যালি কোথায়, সার্কিটটা দেখলে বুঝছো। এখানে জাস্ট যেটা আমি কিছুক্ষণ আগে ব্যাখ্যা করে আসছি, যে ডটটাকে তুমি জাস্ট যদি চেঞ্জ করে দাও, মানে এখন যেটা হবে, আর্মেচার কারেন্টটা এই সিরিজ ফিল্ডের ডট দিয়ে বের হবে, আর ফিল্ড কারেন্টটা আগের মতোই শান্ট ফিল্ডের ডট দিয়ে ঢুকবে। তাহলে আর্মেচার কারেন্টটা ডট দিয়ে বের হচ্ছে, ফিল্ড কারেন্টটা ডট দিয়ে ঢুকছে, তাহলে এখন কি দুইটার ম্যাগনেটোমোটিভ ফোর্স একটা আরেকটার অপোজিট হবে, যার কারণে এই দুইটার ম্যাগনেটোমোটিভ ফোর্সকে একটা আরেকটা থেকে বিয়োগ করতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে ডিফারেন্স। কিউমুলেটিভে যেটা ছিল দুইটা কারেন্টই ডট দিয়ে ঢুকছিল, এখন হচ্ছে আর্মেচার কারেন্টে ডট দিয়ে বের হয় আর ফিল্ড কারেন্টে ডট দিয়ে ঢুকে। সো দুইটার ইফেক্ট অ্যাকচুয়ালি অপোজিট হবে, ম্যাগনেটোমোটিভ ফোর্সটার পোলারিটি অপোজিট হবে, দ্যাটস ওয়াই তাদেরকে একটা একটা থেকে বিয়োগ করতে হবে। এবং এই জিনিসটা ওরা এই যে এখানে লাস্টের ইকুয়েশন দেখে দিয়েছে, আগে আমরা ফিল্ড ম্যাগনেটোমোটিভ ফোর্সের সাথে এই সিরিজ ম্যাগনেটোমোটিভ ফোর্সকে অ্যাড করতাম, এখন আমরা ফিল্ড ম্যাগনেটোমোটিভ ফোর্স থেকে সিরিজ ম্যাগনেটোমোটিভ ফোর্স থেকে বিয়োগ করব, ঠিক আছে। এটা হচ্ছে ডিফারেন্স বেসিক্যালি। আর এই কনস্ট্রাকশনের ডিফারেন্সটা কিছুই হবে না, কনস্ট্রাকশনের ডিফারেন্সটা খালি আসবে এই সিরিজের কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, সিরিজ কয়েলের মানে যেটা কিউমুলেটিভলি কম্পাউন্ডেড ছিল তার অপোজিট সাইডে আসবে কারেন্টের ডিরেকশনটা, আর কোথাও কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। এটা যদি বুঝতে আপনাদের মানে এখন সমস্যা হয়, আমি যখন এটা আপলোড করে দিব তখন নিজেরা সার্কিট দেখে যদি এটা বোঝার চেষ্টা করেন কনস্ট্রাকশনাল ডায়াগ্রামটা, তাইলে পয়েন্ট বাই পয়েন্ট বা প্রতিটা টার্মিনাল বুঝতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তো এখন এটা আগের মতোই, যে বোথ সাইডে আমি এনএফ দিয়ে ভাগ করে দিচ্ছি, জাস্ট ডিফারেন্সটা হচ্ছে আগে ফিল্ড ম্যাগনেটোমোটিভ ফোর্সটা যোগ হয়েছিল, এখন ফিল্ড ম্যাগনেটোমোটিভ ফোর্সটা এখানে বিয়োগ হচ্ছে, এর আগে একটা মাইনাস সাইন আছে, এটাই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। তারপর টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্স যদি আসি, এখন এইটা টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্সটা মানে মানে কিউমুলেটিভলি কম্পাউন্ডের মতো খুব একটা কন্ট্রাডিক্টরি না। কিউমুলেটিভলি কম্পাউন্ডেডে কি হচ্ছিল, যে আমি যদি আমার এই লাইন কারেন্টটাকে বাড়াই তাহলে যেটা সমস্যা হচ্ছিল, ইদার আমার ড্রপ বেড়ে যাচ্ছিল অথবা আমার ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ বেড়ে যাচ্ছিল। এই টোটাল ড্রপটা বেড়ে গেলে মানে টোটাল আইএ ইন্টু আর এ প্লাস আর এস এটা বেড়ে গেলে ভিটিটা কমে যায়, আবার ইএ ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ বাড়লে ভিটিটা বেড়ে যায়। তাহলে দুইটা অপোজিট বা কন্ট্রাডিক্টরি ইফেক্ট আমরা কিউমুলেটিভলি কম্পাউন্ডেডে দেখে আসছিলাম, কিন্তু ডিফারেন্সিয়ালি কম্পাউন্ডেডে এই দুইটা ইফেক্ট কন্ট্রাডিক্টরি না, বরং এরা আসলে একই ইফেক্ট। কিভাবে একই ইফেক্ট, কারণ দেখেন এখানে যদি আমি লাইন কারেন্টকে বাড়াই, লাইন কারেন্টকে বাড়াইলে আমার আর্মেচার কারেন্টও বাড়তে হবে, কারণ ফিল্ড কারেন্ট তো ইউজুয়ালি কনস্ট্যান্ট থাকে, সো আর্মেচার কারেন্টটা বাড়তে হবে। আর্মেচার কারেন্ট বাড়লে আমার এই যে ড্রপ, এখান থেকে দেখাই, এই যে আমার ড্রপটা অর্থাৎ এই আইএ ইনটু আর এ প্লাস আর এস এটাও বাড়বে, এটা বাড়া মানে ভিটি কমে যাওয়া, সো ভিটি কমে যাবে, সমস্যা নাই। আর এখানে যদি আমার ফ্লাক্স বাড়েও, মানে এখানে আমরা বলে আসছি যে আইএ যেহেতু বাড়বে এনএসসি ইনটু আইএ অর্থাৎ যেটা আমার সিরিজ ম্যাগনেটোমোটিভ ফোর্স সেটাও কি হবে, বেড়ে যাবে। কিন্তু সেটা যদি এখন বেড়েও যায় সেক্ষেত্রে কি আমার টোটাল ফ্লাক্সটা বেড়ে যাচ্ছে, কিন্তু এই টোটাল ফ্লাক্সটা কিন্তু আমার এই শান্ট ফিল্ডের ফ্লাক্স থেকে আলটিমেটলি বিয়োগ হচ্ছে, এটা কিন্তু শান্ট ফিল্ডের ফ্লাক্সের সাথে অ্যাড হচ্ছে না। এখন কিন্তু শান্ট ফিল্ডের ম্যাগনেটোমোটিভ ফোর্স অথবা ফ্লাক্স থেকে এই সিরিজ ফ্লাক্সটা বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে কি টোটাল ফ্লাক্স বাড়বে নাকি কমবে? যদি আমার সিরিজ ফ্লাক্সটা বাড়ে কমে যাবে, তাই না? এজন্য কিন্তু টোটাল ফ্লাক্সটা কমে যাচ্ছে। টোটাল ফ্লাক্স কমে যাওয়ার কারণে আমার এখন ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজটাও কমে যাবে, আর ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ কমলে আমার টার্মিনাল ভোল্টেজ কমে যাবে আলটিমেটলি। সো এখন আমার ইফেক্টটা কিন্তু আর আগের মতো অপোজিট না, এখন আমার ইফেক্টটা একই ইফেক্ট। আমার যদি লাইন কারেন্টকে আমি বাড়াই তাহলে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজও কমবে, আবার ড্রপও বাড়বে, এবং এই দুইটার কারণে ভিটিটা কমবে। দুইটার ইফেক্ট হচ্ছে ভিটি কমে যাওয়া। দ্যাটস ওয়াই এখানে আমার আলটিমেটলি যে কার্ভটা আমি পাবো ভিটি ভার্সেস আইএল কার্ভ, সেখানে দেখতে পাচ্ছি যে খুব মানে আইএল একটু বাড়ানোর সাথে সাথেই ভিটি একেবারেই কমে নেমে যাচ্ছে, ঠিক আছে? ভিটি একেবারেই কমে যাচ্ছে। লাইন কারেন্ট একটু বাড়াইলেই ভিটি ওই ডুয়াল ইফেক্টের কারণে ফ্লাক্সও কমে যাচ্ছে, আবার ড্রপও বেড়ে যাচ্ছে। এই ডুয়াল ইফেক্টের কারণে ভিটিটা খুব বেশি কমে যাচ্ছে। এই যে এটা কম্পারিজনের জন্য ওরা শান্টের টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্স এখানে দিয়ে দিয়েছে, শান্টের তুলনায় এটা খুবই তাড়াতাড়ি ড্রপ হয়ে যাচ্ছে। সো ইউজুয়ালি এই ডিফারেন্সিয়ালি কম্পাউন্ডেড সার্কিটে লাইন কারেন্ট খুব বেশি বাড়ানো যায় না, খুব বেশি বাড়ায় ফেললেই আমার টার্মিনাল ভোল্টেজটা অনেক কমে যাবে, মানে আউটপুটটা অনেক কমে যাবে, ঠিক আছে?
তো এটা হচ্ছে এই টার্মিনাল ভোল্টেজ, টার্মিনাল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ডিফারেন্সিয়ালি কাপলড ডিসি জেনারেটর। তারপর হচ্ছে এরপর যেটা সেটা হচ্ছে কন্ট্রোল অফ টার্মিনাল ভোল্টেজ। এই কন্ট্রোল অফ টার্মিনাল ভোল্টেজ এই পুরা জিনিসটাই সব ডিসি জেনারেটরে এই চ্যাপ্টারে সেম। ইদার আমি স্পিড বাড়াবো নাহলে আমি ফ্লাক্স বাড়াবো। ফ্লাক্স বাড়ানোর জন্য আর কি ফিল্ড রেজিস্ট্যান্সকে কমাবো, ঠিক আছে? তো এটা আমরা এখানেও সেম জিনিস, চেঞ্জ দ্য স্পিড অফ রোটেশন অর চেঞ্জ দ্য ফিল্ড কারেন্ট, মানে ফিল্ড রেজিস্ট্যান্স আর কি। তো সেই ক্ষেত্রে আমরা আগে বলে আসছি আমরা ফিল্ড রেজিস্ট্যান্সে চেঞ্জ করে কাজ করব, ঠিক আছে? স্পিডকে চেঞ্জ করব না। তো এখানেও সেম জিনিস লেখা আর আসলে। তো এরপর হচ্ছে ফাইনাল যেটা সেটা হচ্ছে লস এফিসিয়েন্সি এবং ভোল্টেজ রেগুলেশন। এটা আমরা ডিসি মোটর অলরেডি দেখে আসছি এবং এটা আমি এই গত উইকে মনে হয় এটা পাওয়ার ফ্লো ডায়াগ্রামটাও ডিসি মোটরের জন্য দেখা আসছিলাম। সো ডিসি মোটরে যেটা ছিল আমি একটুখানি অ্যানোটেশনটা দেখাই। ডিসি মোটরের সাথে এটার ডিফারেন্সটা কথা, লস কিন্তু সব একই, লস সব আগের মতো। যেমন ডিসি মোটরে আমার কপার লস ছিল, ফিল্ড কপার লস, আর্মেচার কপার লস, এগুলো ছিল, এখানেও সেটা আছে। ব্রাশ লস এখানেও আছে, কারণ আমার কনস্ট্রাকশনে কিন্তু ব্রাশ জিনিসটা আছে, কমিউটেটর ব্রাশ জিনিসটা কিন্তু আমার কনস্ট্রাকশনে আমি দেখে আসছিলাম যে ব্রাশ কমিউটেটর জেনারেটরও থাকে। সো ব্রাশ লস এখানেও থাকবে, কোর লস এখানে থাকবে। কোর জিনিসটা কি? কোরটা হচ্ছে যেটার চারপাশে ফিল্ড কয়েলটা পেঁচানো থাকে, ঠিক আছে? যে জিনিসের চারপাশে ফিল্ড কয়েলটা পেঁচানো থাকে সেটা এই পুরো গ্রে কালার এরিয়াটা হচ্ছে আমার মেটাল কোর। এবং এটার ভিতরে যে লস গুলো হয় এই লস গুলো আপনারা যখন ট্রান্সফরমার করবেন তখন আরো ভালো বোঝা যাবে। হিস্টেরেসিস লস হয়, এডি কারেন্ট লস হয়, ঠিক আছে? এগুলোকে আমরা কোর লস বলি, যেটা মেটাল কোরের ভিতরে হয় আর কি। তো এই লস গুলোকে আমরা কোর লস বলি। তো সেটা মোটরের ক্ষেত্রে হয়, জেনারেটরও হয়। তারপর মেকানিক্যাল কিছু লস থাকে যেটা ফ্রিকশন লস ইউজুয়ালি আমরা বলে থাকি। মানে ফ্রিকশন লসটা হচ্ছে যে যেমন ব্রাশ যখন এই আর্মেচারের সাথে বারবার লেগে যায় বা রিটাচ হয় তখন বেশ ফ্রিকশন হয় বা স্পার্ক জেনারেটেড হয়, সেগুলো কিন্তু এক ধরনের মেকানিক্যাল লস বা ফ্রিকশন লস। আর ফাইনালি হচ্ছে স্ট্রে লস। এটা আমরা বলে আসছিলাম যে স্ট্রে লস হচ্ছে এমন লস যেগুলোকে আমরা কোনো কিছুর দ্বারা রিজন করতে পারি না, যেটাকে আমরা কোনোভাবে মেজার করতে হয়তো পারবো, সব লসকে বাদ দিলে স্ট্রে লসই থাকবে, কিন্তু এটার কারণটা কি সেটা আমরা কখনো বের করতে পারবো না, ঠিক আছে? এই ধরনের লস হচ্ছে বা আনঅ্যাকাউন্টেবল লস হচ্ছে স্ট্রে লস, ঠিক আছে? তো লস আগের মতোই আছে, খালি এখানে পাওয়ার ফ্লো ডায়াগ্রামে একটা জিনিস চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে এই পি কনভার্টেড, মানে কনভার্টেড যে পাওয়ার সেটা কোথায় আছে বা কোন পজিশন আছে সেটা চেঞ্জ হয়ে গেছে। যেমন কেউ কি বলতে পারবেন মোটরের ক্ষেত্রে আমার কনভার্টেড পাওয়ারটা কোথায় ছিল? মানে যদি পাওয়ার ফ্লো ডায়াগ্রামটা মনে করে দেখেন, আমার মোটরের ক্ষেত্রে ইনপুট পাওয়ারের পর কি স্ট্রে লস ছিল এখানে? না স্যার, এখানে কি ছিল? ব্রাশ ছিল, আজ করার লস ছিল, আইস করার লস মানে কপার লস ছিল, ঠিক আছে? এখানে ছিল কপার লস, তারপর মেকানিক্যাল আর কোর লস, তারপর ছিল স্ট্রে লস, তাই না? তো এখন ডিরেকশনটা উল্টা গেছে, এখন আইস করার লসটা সবার লাস্টে চলে গেছে জেনারেটরের ক্ষেত্রে, আর স্ট্রে লসটা সবার আগে চলে আসছে। মানে মেইন জিনিস যেটা হচ্ছে যে যেটা মোটরের ক্ষেত্রে ছিল, মোটরের ক্ষেত্রে ছিল কনভার্টেড মেকানিক্যাল পাওয়ার, কনভার্টেড পাওয়ারটা ছিল মেকানিক্যাল পাওয়ার, ইলেকট্রিক্যাল থেকে মেকানিক্যালে কনভার্টেড হইতো। জেনারেটরের ক্ষেত্রে পাওয়ারটা হচ্ছে কনভার্টেড ইলেকট্রিক্যাল পাওয়ার, ফার্স্ট আমি মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যালে কনভার্ট করি, তারপর সেখান থেকে ইলেকট্রিক্যাল লসটা বাদ দিই। আর মোটরের ক্ষেত্রে যেটা ছিল সেটা হচ্ছে আমি ফার্স্ট মেকানিক্যালে কনভার্ট করি, তারপর মেকানিক্যাল লসটা বাদ দিই। এই জন্য যেটা ছিল মোটরের ক্ষেত্রে ফার্স্টে ছিল আই স্কয়ার লস, মানে ফার্স্টে আমি ইলেকট্রিক্যাল ইনপুট থেকে আমার এই যে ইলেকট্রিক্যাল যে লস, এই আই স্কয়ারটা কি ইলেকট্রিক্যাল লস না, কারেন্টের জন্য লস, আই এর কারণে আর্মেচার কারেন্টের লস, আই স্কয়ার আরটা হচ্ছে ইলেকট্রিক্যাল লস। এই আমি ইনপুট ইলেকট্রিক্যাল পাওয়ার থেকে ইনপুট ইলেকট্রিক্যাল পাওয়ার থেকে ইলেকট্রিক্যাল লসটা বাদ দিতাম, তারপর যেটা আমি পাইতাম সেটা হচ্ছিল আমার পি কনভার্টেড, মানে কনভার্টেড মেকানিক্যাল পাওয়ার, যেটা আমি এই পজিশনে পাইতাম, ঠিক আছে? ইনপুট ইলেকট্রিক্যাল পাওয়ার থেকে ইনপুট ইলেকট্রিক্যাল পাওয়ার থেকে ইলেকট্রিক্যাল লসটা বাদ দিলে আমি কনভার্টেড মেকানিক্যাল পাওয়ারটা পাইতাম। সেখান থেকে মেকানিক্যাল লস গুলা বাদ দিলে, মানে স্ট্রে লস, মেকানিক্যাল লস, কোর লস, এই সব জিনিস বাদ দিলে আমি আলটিমেট মেকানিক্যাল আউটপুট পাইতাম। জেনারেটরের ক্ষেত্রে হচ্ছে এখন উল্টা, জেনারেটরের ক্ষেত্রে হচ্ছে যে হ্যাঁ, জেনারেটর ক্ষেত্রে হচ্ছে তার উল্টা কিভাবে, যে এখানে আমার ইনপুটটা হচ্ছে মেকানিক্যাল ইনপুট থেকে আমি ফার্স্ট সব মেকানিক্যাল লসকে বাদ দিই, স্ট্রে লস, মেকানিক্যাল লস, কোর লস, এগুলো সব মেকানিক্যাল লস, এগুলোকে ফার্স্ট আমি বাদ দিলে যেটা আমি পাবো সেটা হচ্ছে কনভার্টেড ইলেকট্রিক্যাল পাওয়ার। কনভার্টেড ইলেকট্রিক্যাল পাওয়ার থেকে কাকে বাদ দিতে হবে? ইলেকট্রিক্যাল লসকে, মানে কপার লস, আই স্কয়ার লস, এটাকে বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে আলটিমেট ইলেকট্রিক্যাল আউটপুট।
এই জিনিসটা বুঝি নাই কেউ আছে? এটা আমি মানে বুঝতে পারো নাই, পাওয়ার ফ্লো ডায়াগ্রামটা কিভাবে কাজ করে বুঝতে পারেন না কেউ আছে, বা কোথাও বুঝেন নাই? এটা হচ্ছে যে মানে মোটরের ঠিক অপোজিট। মোটর হচ্ছে মেকানিক্যাল ইনপুট থেকে মেকানিক্যাল লস বাদ দিয়ে ইলেকট্রিক্যাল কনভার্টেড পাওয়ার, সেখান থেকে আমরা ইলেকট্রিক্যাল লস বাদ দিয়ে ইলেকট্রিক্যাল আউটপুট। এটা হচ্ছে সরি জেনারেটরের, এটা জেনারেটরের ক্ষেত্রে। আর মোটর হচ্ছে ঠিক তার অপোজিট, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইনপুট থেকে ইলেকট্রিক্যাল লস বাদ দিয়ে কনভার্টেড মেকানিক্যাল পাওয়ার, সেখান থেকে মেকানিক্যাল লস বাদ দিয়ে আলটিমেট মেকানিক্যাল আউটপুট। ঠিক আছে, তো এখানে পাওয়ার ফ্লো ডায়াগ্রামটা জাস্ট মোটরের অপোজিট। আচ্ছা, আর এখানে আউটপুট ইলেকট্রিক্যাল পাওয়ারটা তো জানেন কি হবে, টার্মিনাল ভোল্টেজ মাল্টিপ্লাইড বাই দ্য লাইন কারেন্ট। ঠিক আছে, কারণ এটাই আমি আলটিমেটলি আউটপুটে পাই, টার্মিনাল অ্যাক্রস এ ভোল্টেজ ভিটি, আর যেটা লোডের মধ্যে দিয়ে যে কারেন্টটা যায় সেটা। ঠিক আছে, সেটা হচ্ছে আলটিমেট ইলেকট্রিক্যাল আউটপুট। এখানে আগের মতো কিছু ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশন কিছুই না, জাস্ট এখন আমার এই কোর লস আর মেকানিক্যাল লসকে একসাথে করে যেটা আমরা ইউজার লিখি নো লোড রোটেশনাল লসেস, এটা আমরা আগেও মোটরের ক্ষেত্রে দেখে আসছি যে কোর লস আর মেকানিক্যাল লসকে একসাথে আমরা রোটেশনাল লস হিসেবে লিখতে পারি, সেটা এখানে লেখা আছে। আর লাস্টে গিয়ে আমরা এই ব্রাশ লসটাকে নেগলেক্ট করে ফেলছি। ব্রাশ লসটা ইউজুয়ালি আমরা নেগলেক্ট করি অথবা কপার লসের সাথে সাম আপ করে দিই, একসাথে করে দিই। সো এই জন্য লাস্টের ইকুয়েশনটা এরকম আসবে, পি আউটপুট ইজ ইকুয়ালস টু কনভার্টেড ইলেকট্রিক্যাল পাওয়ার মাইনাস দি কপার লস। হ্যাঁ রাহাত বলো। আজকে এতটুকুই থাক স্যার। আচ্ছা আমি দেখি আর কতদূর বাকি আছে, আর এক পেজ ম্যাক্সিমাম বাকি আছে, এরপর শেষ। আচ্ছা হ্যাঁ, ম্যাথ এক্সাম্পলটা দেখাবো না, জাস্ট আমরা অ্যাসাইনমেন্টে একটু প্রবলেম লস হয়েছে আজকে। ও আচ্ছা, অ্যাসাইনমেন্ট প্রবলেম বলবা? আচ্ছা আচ্ছা, আমি জাস্ট 2 মিনিট শেষ করে দিচ্ছি, 2 মিনিটে জাস্ট বলে নিই যে নেক্সট কি আছে, তারপর আমি শুনছি প্রবলেমগুলো। তো এই পর্যন্ত তো আমরা আসলাম এই কোয়েশ্চনটা। এরপর হচ্ছে যে জাস্ট দুইটা জিনিস এখানে বলে নেই, যে একটা হচ্ছে লস দুই ধরনের, একটা হচ্ছে কনস্ট্যান্ট লস, একটা হচ্ছে ভ্যারিয়েবল লস। ঠিক আছে, একটু সবাই মাইকটা একটু অফ করে দাও, আমি 2 মিনিটস দেব। আচ্ছা হ্যাঁ, এখন দুই ধরনের লস, একটা হচ্ছে কনস্ট্যান্ট লস, একটা হচ্ছে ভ্যারিয়েবল লস। কনস্ট্যান্ট লস গুলো কোনগুলা? কনস্ট্যান্ট লস হচ্ছে যেখানে যেখানে তোমার যেই লস গুলা আর্মেচার কারেন্টের উপর ডিপেন্ডেন্ট না, যেই লস গুলো আর্মেচার কারেন্টের উপর ডিপেন্ডেন্ট না, সেগুলো হচ্ছে কনস্ট্যান্ট লস। যেমন কি কি? যেমন এখানে আমার এই যে কোর লস, মেকানিক্যাল লস, স্ট্রে লস, বা যেটা আমার হচ্ছে ফিল্ড কারেন্টের কারণে যে লসটা, এগুলো আমার কোনোটাই কিন্তু কিসের উপর, এগুলো আমার কোনোটাই হচ্ছে তোমার আর্মেচার কারেন্টের উপর ডিপেন্ড করে না। ফিল্ড কপার লস কি আর্মেচার কারেন্টের উপর ডিপেন্ড করবে? করবে না। ফিল্ড কপার লস হচ্ছে তোমার ফিল্ড কারেন্টের উপর ডিপেন্ড করে, আইএফ স্কয়ার আরএফ। ঠিক আছে, এখানে ওটা ফিল্ড কারেন্টের উপর ডিপেন্ড করে, আর্মেচার কারেন্টের উপর ডিপেন্ড করে না। দ্যাটস ওয়াই ফিল্ড কপার লসটা তোমার আর্মেচার কারেন্টের উপর ডিপেন্ড করছে না। সো আর্মেচার কারেন্টের উপর ডিপেন্ড করে একমাত্র আর্মেচার কপার লসটা, আইএস স্কয়ার আর এ, সেটা ডিপেন্ড করে। বাকি সব লস হচ্ছে কনস্ট্যান্ট লস। সো তোমার ফিল্ড কপার লস, তারপর তোমার রোটেশনাল লস মানে মেকানিক্যাল লস, কোর লস, স্ট্রে লস, এগুলো সব হচ্ছে কনস্ট্যান্ট লস, কারণ এরা কেউই আর্মেচার কারেন্টের উপর ডিপেন্ড করে না। অপারেটিং কন্ডিশনে এরা কেউই আর্মেচার কারেন্টের উপর ডিপেন্ড করে না, এজন্য এরা সব হচ্ছে কনস্ট্যান্ট লস। আর ভ্যারিয়েবল লস হচ্ছে যেটা আর্মেচার কারেন্টের উপর ডিপেন্ড করে, সেটাই ভ্যারিয়েবল লস। সেটা কোনটা? আর্মেচার কপার লস, দ্যাট ইজ আইএস স্কয়ার আর এ। এখন প্রশ্ন হচ্ছে যে আর্মেচার কপার লসটা ভ্যারিয়েবল কেন, মানে আর্মেচার কারেন্টের উপর ডিপেন্ড করলেই ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে কেন? এর কারণটা হচ্ছে একটু আগে আমরা যেটা বলে আসছি, যে যখন আমি লোডকে চেঞ্জ করি যে কোনো সার্কিটেই, জেনারেটর সার্কিটে আমি যদি লোডকে চেঞ্জ করি, তাহলে আমার ফিল্ড কারেন্টটা চেঞ্জ হয় না, আমার চেঞ্জ হয় কি আর্মেচার কারেন্টটা, ফিল্ড কারেন্টটা কনস্ট্যান্ট থাকে। সো আমার যেটা মানে লাইন কারেন্ট বা লোড কারেন্টকে চেঞ্জ করলে সেটার ইফেক্টটা আর্মেচার কারেন্টের উপর পড়ে। দ্যাটস ওয়াই আর্মেচার কারেন্ট অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল, এজন্য হচ্ছে আর্মেচার কপার লসটা হচ্ছে ভ্যারিয়েবল লস। বাকি সব লস যেগুলো আর্মেচার কারেন্টের উপর ডিপেন্ড করে না, তারা হচ্ছে কনস্ট্যান্ট লস। ঠিক আছে, এটা হচ্ছে কনস্ট্যান্ট লস আর ভ্যারিয়েবল লসের মধ্যে ডিফারেন্স। আর ফাইনালি এই ম্যাথটা আপনারা নিজেরা বুঝে নেবেন, এটা আমি বুঝাবো না, কারণ এটা খুব সিম্পল একটা ম্যাথ। ঠিক আছে, ম্যাথ না অ্যাকচুয়ালি মানে ডিরাইভেশন আর কি, যে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাওয়ার জন্য আমার ভ্যারিয়েবল লসটা কনস্ট্যান্ট লসের সমান হতে হয়, সেটা আমরা এখানে ডিরাইভ করে দেখিয়েছি এই এফিসিয়েন্সি পার্টটা থেকে। এটা আপনারা নিজেরা বুঝে নেবেন, এটা বোঝানোর তেমন কিছু নাই, এটা দেখলেই বুঝবেন। ক্যালকুলেশনটা মানে স্টেপ বাই স্টেপ আগাইলেই লাস্টে গিয়ে এটা পাবেন যে আর্মেচার কপার লসটা বাকি সব কনস্ট্যান্ট লসের সমান হতে হবে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাইতে হলে, সেটা নিজেরা একটু দেখে নেবেন। ঠিক আছে, আর ম্যাথমেটিক্যাল এক্সাম্পল নেক্সট দিন দেখাবো। ঠিক আছে, হ্যাঁ এবার আপনাদের অ্যাসাইনমেন্টের প্রবলেম আপনারা বলতে পারেন। বলেন অ্যাসাইনমেন্টের কার প্রবলেম ছিল, আমি স্টপ শেয়ার করে দিই। জি স্যার।
স্যার ম্যাথ নাম্বার 12 একটু প্রবলেম ছিল